স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি শোভন শাহমিন দিশা। এবার জানাবো খবরে বিস্তারিত। আজারবাইজানে চলমান জলবায়ু সম্মেলন COP29-এ আজ বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে বিকেল 3টার মধ্যে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নিতে যাচ্ছেন এবং বক্তব্য রাখবেন তিনি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ। চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে বিষয়টি বক্তব্যে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। সাক্ষাতে সংস্কার এবং সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু সম্মেলন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত ছাড়া এবারের এই বিশ্ব আয়োজনে আজ তৃতীয় দিন। এই নিয়ে বাকু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা কথা বলবো তার সাথে। উর্মি, কিছুক্ষণ পরই তো প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এবং এর মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো সুখবর আছে কিনা জানাবেন, পাশাপাশি জানাবেন উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা। জি দিশা, যদি আমি সুখবরের কথা বলি তাহলে আসলে বলবো যে সাধারণত কপ থেকে একদম আপনি সঙ্গে সঙ্গে কোনো সুখবর কিন্তু পাওয়ার কোনো বিষয় নেই। অন্তত যেই কপে, অর্থাৎ যেই জলবায়ু সম্মেলনে সব থেকে বেশি কার্বন নিঃসরণ করা দেশগুলো আসে না, সেই কপ থেকে আপনি চট করে কোনো সুখবর পাবেন বা আমরা এই পরিমাণ টাকা পয়সা পাবো, এরকম কোনো আসলে সুখবর আমি দিতে পারছি না। তবে যেটি হয় আসলে, কপ মানেই হচ্ছে নানান ধরনের নেগোসিয়েশন। উন্নত দেশগুলো যে কার্বন নিঃসরণ করে, যে ভয়ঙ্কর মাত্রায় তারা আসলে তাদের ভোগবাদী জীবনের কারণে ভুগতে হয় আমাদের মতো দরিদ্র দেশের। আমাদের কার্বন ফুটপ্রিন্ট খুবই সামান্য, কিন্তু আমাদেরকে ভুগতে হয় সবচেয়ে বেশি আমাদের মতো দেশগুলো। ফলে উন্নত দেশগুলোর উচিত আমাদেরকে ক্ষতিপূরণ দেয়া, সেই কথাটি বারবার জোর গলায় তুলে ধরা। এবং সেই সাথে যেটি আসলে আমাদের প্রধান উপদেষ্টা একটু পরেই তার বক্তব্য রাখার কথা রয়েছে, বক্তব্য চলছে ইতিমধ্যেই আহ একটি প্ল্যানারি হলে, তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তিনি যেটি বলবেন সেটি হচ্ছে ভোগবাদী জীবনের অবসান ঘটাতে হবে এবং এই সমস্যার স্থায়ী সমাধান চাইবে। এবং সেই সাথে যে ফাইনাল ডিক্লিয়ারেশন হবে একদম কপের শেষে, আপনি জানেন 22 তারিখ কিন্তু কপ, এবং এটি আসলে একদম 20, 21, 22 তারিখে গিয়ে একটি ফাইনাল ডিক্লারেশন আসে, চূড়ান্ত ঘোষণাপত্র আসে। সেই ঘোষণাপত্রে আমাদের যে দাবি, সেই দাবিটা যেন আমরা ঠিক ঠিক মতো পৌঁছাতে পারি, আমাদের কথা যেন সর্বাগ্রে থাকে, কারণ আমরা খুবই ক্লাইমেট ভালনারেবল, সেটি যেন থাকে, সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। আমরা প্রধান উপদেষ্টা বক্তব্যের জন্য অপেক্ষা করছি। বক্তব্যের পরে হয়তো আপনাকে কি কি তিনি বললেন বক্তব্যের সেটি আরো তুলে ধরতে পারবো। দিশা, নিশ্চয়ই উর্মি, আমরাও প্রধান উপদেষ্টার বক্তব্যের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তীতে তার বক্তব্যে কি বলছেন, তিনি কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী অনিশ্চয়তা কাটছে না, কারণ অন্তর্বর্তী সরকারে এখনো এ নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেনি, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারি প্রয়োজন। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিটি বিএনপির মতামত চেয়ে চিঠি দিয়েছে, খুব শিগগিরই তার উত্তর দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল গত আন্দোলনের সময় পুড়ে যাওয়া বিএনপির অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি।
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম এই রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 6ই নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে ন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়ো করে 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয়ের চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার মানুষের জন্য ইতিবাচক সংস্কার করছে, ফলে পরবর্তী সরকার জনগণের চাপে এসব এড়িয়ে যেতে পারবে না। বর্তমান সরকার ফুটপ্রিন্ট রেখে যাবে, পরের সরকার তা অনুসরণ করবে। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF 34 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে ভালো মানুষ এবং প্রতিষ্ঠানের অভাবে অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হয় না। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে দেখি, আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো। এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? রাজধানীর কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেয়া এবং ইজতেমায় মাওলানা সাদের উপস্থিত নিশ্চিত সহ 7 দফা দাবি জানিয়েছেন সাতপন্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে কাকরাইল মার্কাজের ইমাম মুফতি মোহাম্মদ আজিমউদ্দিন এই ঘোষণা করেন। এ সময় দেশের সব মসজিদে তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করার কথা জানানো হয়। তাবলিগের ইস্যু নিয়ে সহিংসতায় মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে বলা হয়, সরকার ভিসা দিলে মাওলানা সাদকে বিমানবন্দর থেকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। নিরাপত্তা দিতে প্রস্তুত আছে সারা দেশের 20 লাখ সাথী। এদিকে শুক্রবার সাতপন্থীরা কাকরাইল মসজিদে যেতে চান, যা এখন জোবায়েরপন্থীদের দখলে আছে। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, যারা তবলিগের সংঘাতকে জিইয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তবলিগের দুশ্মন নয়, দেশ ও জনতার শত্রু, ইসলামের শত্রু। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। কাবিলে ইহতারাম কারি মাওলানা জুবায়ের সাহেব, আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীরু আলেম হিসেবেই চিন্তা করতাম, কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন। গল্প লিখে, গল্প বলে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। টেলিভিশনে নাটক লিখে, নাটক বানিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। নিজের মেজাজে চলচ্চিত্র নির্মাণ করে দর্শক হৃদয় মাতিয়েছেন। জীবিত হুমায়ুন আহমেদ 3 দশক দেশে লেখক হিসেবে রাজত্ব করেছেন সম্রাটের আসনে বসে। আর মৃত্যুর পরও তার পাঠকপ্রিয়তার পারদ একটুও যায়নি। কাজে ভাবনায় সৃষ্টিশীল হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গীতিকবিতা, টেলিভিশন নাটক, চলচ্চিত্র, অবিনশ্বর সৃষ্টিশীলতার অধিকারী হুমায়ুন যেখানেই হাত দিয়েছেন ফলেছে সোনা। মূলত বাঙালি মধ্যবিত্তের জীবন বাস্তবতার দৃশ্যপট মূর্ত করে তোলা হুমায়ুন আহমেদ একই সাথে লিখে গেছেন আবহমান গ্রামীণ বাংলার কথকথা। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, তোমাকে, দেয়াল, জোছনা ও জননীর গল্পের মতো বহু কালজয়ী উপন্যাসের রচয়িতা হুমায়ুন সৃষ্টি করে গেছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মতো বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কিছু চরিত্র। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ। সেই সাথে সৃষ্টি করেছেন
আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়ার মতো বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। নদীর জলে পড়লো কন্যার ছায়া। বিপুল প্রতিভার স্বীকৃতি স্বরূপ জীবদ্দশাতেই পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মাননা। বর্ষা ও জোছনা প্রিয় হুমায়ুন আহমেদ ভালোবাসতেন প্রকৃতির সান্নিধ্য। নাগরিক কোলাহল থেকে দূরে গড়ে তুলেছিলেন নিজের চারণভূমি নুহাশপল্লী। সেখানেই বৃক্ষরাজির মধ্যে চিরশায়িত হয়ে আছেন গল্পের জাদুকর। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মিলিয়ন অর্থ খরচ করা ধনকুবের ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি সক্ষমতা বিভাগের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইটি বিশেষজ্ঞ বিবেক রামাস্বামীও। আমলাতন্ত্র ভেঙে ফেলা, সরকারি ব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলো পুনর্গঠনের দায়িত্ব থাকবে তাদের হাতে। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রশাসন ঢেলে সাজাচ্ছেন তিনি। কানসাসের সাবেক কংগ্রেসম্যান মাইক পম্পেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাম্পের আগের মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছিলেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেওয়া হবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথকে। আর জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জন র্যাটক্লিফ।